কৃষিকর্ম 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 ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। কৃষিকর্ম 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 ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিক সার দিয়ে কৃষিকর্ম করব না আর শপথ নিব রে। ক্ষতিকারক কীটনাশক আর রাসায়নিক সার দিয়ে কৃষিকর্ম করব না আর শপথ নিব রে। জৈব কীটনাশক আর জৈব কীটনাশক আর জৈব সার ভাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, ফিরে পাবার লক্ষ্যে করি অর্গানিক পণ্যের চাষ। অর্গানিক কৃষি পণ্যের উৎপাদন বাড়ায়, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই, অর্গানিক কৃষি ছাড়া কোনো উপায় নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষিকর্ম অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে আমরা কৃষকদের সৌভাগ্য এবং দুর্ভাগ্য তুলে ধরি। কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি জৈব কীটনাশক এবং জৈব সার ব্যবহার করার জন্যে। রাসায়নিক সার ব্যবহার করলে মানবদেহে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। শুধু দর্শক, কলম সম্পর্কে কথা বলছেন নাটোরের উপজেলা কৃষি অফিসার এস.এম. কামরুজ্জামান। প্রথমে মাটি তৈরির সময় আমরা তো গোবর মিশ্রিত মাটি বা অন্যান্য কেমিক্যালস ফার্টিলাইজার দিয়ে আমরা এই মাটিটা তৈরি করি, যাতে একটা চারা খুবই সুন্দর হয়, অর্থাৎ হেলদি হয়। আচ্ছা, সেটা কি কি দেন আপনারা এই মাটি তৈরি এটা করতে? আমরা গোবর ব্যবহার করি, মুরগির বিষটা ব্যবহার করি, তারপরে খোল পচানো ব্যবহার করি। মানে পরিমাণটা কতটুকু হয়? মানে এটা পরিমাণ নির্ভর করে সেই মাটির, আমরা দেখলেই অনেক সময় বুঝতে পারি যে এই মাটিটা কতটুকু এর মানে ফার্টিলিটি আছে, ঠিক সেটা বুঝেই আমরা ওই পরিমাণটা দিই। এটার কোনো পরিমাপ করা হয় না। আদি স্টক প্ল্যান্ট, অর্থাৎ এই জাতটি আমরা বিদেশ থেকে আমদানি করি। এই আমদানি করার পর আমরা এখান থেকে বীজ বের করে নেই। এই বীজটাই ভেঙে আমরা সেই পলি ব্যাগে অথবা মাটিতে এর চারা তৈরি করি। আমরা এখানে ঠিক এই কার্নেলটাই এখানে দিয়ে দিলাম। এর 10 থেকে 15 দিন পরেই দেখা যাবে যে এখান থেকে চারা গজাচ্ছে। কলম তৈরির জন্যে আমাদের প্রথমেই পাতাগুলো ছেঁটে ফেলে দিতে হবে। ছেঁটে ফেলে দেওয়ার পরে আমরা যেখানে চারাটি একটু কচি অবস্থা, অর্থাৎ এর ক্যাম্বিয়াম লেয়ার যাতে খুব কাছাকাছি পাই, সেই ধরনের একটা জায়গা নির্বাচন করেই আমরা এই ধরনের মাথাটা ছেঁটে ফেলে দিব। মাথাটা ছেঁটে ফেলে দিয়ে যে কোনো এক পাশে চামড়ার মধ্যে আমরা এরকম ফেলে দিয়ে আমরা একটা সায়ন ঢুকিয়ে দেব। এখানে যে সায়নটা দেখছি, এটা থাই কুলের একটা সায়ন। এই সায়নটা আমরা দুই পাশে সুন্দরভাবে খুব হালকা করে কেটে এটা শোচালো করে নেব। শোচালো করার পরে আমরা এটা এই যে আমরা দুটো চামড়া ফাঁক করেছি এর মধ্যে
চারা ঢুকিয়ে দিই। ঢুকে দেওয়ার পরে আমরা একটা পলিথিন দিয়ে, পাতলা পলিথিন দিয়ে ঠিক এইভাবে আমরা বেঁধে দিব। বেঁধে দেওয়ার পরে যাতে আমাদের তাপমাত্রা ঠিক থাকে এবং যাতে একটু ময়েস্ট কন্ডিশন, অর্থাৎ জলীয় বাষ্প যাতে এখান থেকে বের হয়ে না যায়, শুকিয়ে না যায়, সেই জন্য এই ধরনের একটা কভার দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমরা এটা বেঁধে রাখবো। দেখা যাবে যে 10 থেকে 15 দিনের মধ্যেই এর মাথা থেকে কুশি গজাচ্ছে। এই কুশি গজানোটা নির্ভর করে ওই সময়ের তাপমাত্রা এবং বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার উপরে। 10 থেকে 15 দিন পরে দেখা যাবে যে এই কুশিটা ফুটে বের হচ্ছে, তখন আমরা এরকম একটা খুলে ফেলে দেবো অর্থাৎ, এবং এই ধরনের একটা চারা পাবো। যত্নাদি করে দেখা যাবে যে আর 1 মাস পরে চারাটা এরকম একটা সুন্দর চারা হবে। এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত সেই থাই কুল বা বাও কুল অথবা আপেল কুল। এখন এই চারাটাই আমাদের বিক্রির উপযুক্ত হয়ে যাবে, এবং এই চারাটাই যদি আমরা মাটিতে ঠিকমতো রোপণ করি, এই গাছেই কিন্তু আমরা 6 মাস পরে 15 থেকে 20 কেজি কুল নিতে পারবো। 6 মাস পরে? 6 মাস পরে। আমাদের দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য খাদ্য চাহিদা পূরণ, আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের জন্য সরকারি ও বেসরকারি সংস্থা কাজ করছে। তবে এরকম প্রচেষ্টা আমাদের দেশে খুবই সীমিত। ব্যক্তিগতভাবে এমনই একটি সফল উদ্যোগ মডার্ন হর্টিকালচার সেন্টার, ঝাউতলা, ফুলবাগান, নাটোর। এটি এমন একটি উদ্যোগ যা বিশেষ করে কৃষকদের বিভিন্ন কৃষিজ সমস্যা সমাধানে সচেতনতা বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। শুষ্ক মৌসুমে, বিশেষত ফুল ও ফল ধরার সময়ে মাসে একবার সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়। থাইকুল 2 এবং থাইকুল 1 চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছে মডার্ন হর্টিকালচার সেন্টার, এবং থাইকুল 2 এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আকৃতিতে লম্বায় 3 থেকে 4 ইঞ্চি, 6 থেকে 8টি কুলে 1 কেজি পর্যন্ত হয়। এসব কুল সুস্বাদু ও রসালো। রোপণের 6 মাসের মধ্যে প্রতিটি গাছে 15 থেকে 25 কেজি ফল পাওয়া যায়। পরিণত একটি গাছে 300 কেজি পর্যন্ত ফল ধরে, যার বাজার মূল্য 120 থেকে 200 টাকা কেজি। এ থাইকুল 2 এবং থাইকুল 1 বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে। এ সম্পর্কে নাটোরের কৃষিবিদ, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান বলেন, চাকুরির পাশাপাশি নাটোর ঝাউতলায় 5 বছর আগে অন্য একজনের মাত্র 3 বিঘা জমি লিজ নিয়ে তিনি গড়ে তোলেন একটি নার্সারি। থাইল্যান্ড সফর করে এসে তিনি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গবেষণামূলক চাষ শুরু করেন। এতে তিনি সাফল্য পান। মাত্র 3 বিঘা থেকে এখন 100 বিঘায় বাড়িয়ে তোলেন তার নার্সারি। তিনি আশা করেন এসব কুল বিক্রি করে এবছর আয় হবে প্রায় 20 লাখ টাকা। কৃষিবিদ কামরুজ্জামান জানান, গত বছর তিনি নার্সারিতে 60 থেকে 70 হাজার কলম চারা তৈরি করলেও বেশি চাহিদার কারণে আগামী মৌসুমের জন্য সে 2 লাখ চারা তৈরির উদ্যোগ নিয়েছেন। কামরুজ্জামান সাহেব, আমরা জানতে চাচ্ছি এই থাইকুলের বয়স কত? এটা 9 মাস বয়স হয়েছে এই কুল গাছটা। আমি যে আপনাকে কলম দেখে বলছিলাম যে একটা গাছ লাগানোর 8 থেকে 9 মাসের মধ্যে 10 থেকে 15 কেজি কুল হারভেস্ট করা সম্ভব, এটাই তার প্রমাণ। কারণ এই গাছটি মে মাসের শেষের দিকে লাগানো হয়েছে, এবং আমরা এই গাছ থেকে এখন যে কুল দেখছি তাতে এখানে 12 থেকে 15 কেজি কুল সংগ্রহ করা সম্ভব, এবং এক একটি কুলের ওজন কিন্তু এখানে 100 গ্রামের উপরে কুল আছে। থাই 1টা দেখা যাচ্ছে যে 100 থেকে 150 গ্রাম হয়, আর আমরা থাই 2টা 250 গ্রাম পর্যন্ত আমরা একটা কুলের ওজন পেয়েছি, এবং এর মিষ্টতা 24 ভাগ। এবং আমার মনে হয় যে এটা কুল চাষে এটা একটা নূতন ধারণা আমাদের জন্ম দেবে, এবং এই কুল আমরা দেশের চাহিদা মেটাবো, এ দেশের আপেলের চাহিদা মেটাবো, এবং আমরা সারা পৃথিবীতে এই কুল আমরা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো।
দর্শক, থাইকুল সম্পর্কে কথা বলছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার জনাব মজিবুর রহমান। থাইকুল একটি অতি সুস্বাদু কুল। এই কুল সাধারণত চারা লাগানোর 7 থেকে 8 মাসের মাথায় কুল দেয়। প্রতিটি কুলের ওজন সর্বোচ্চ 250 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই কুল বাজারজাত করাতে বাজারে পাইকারি মূল্য 80 থেকে 100 টাকা বিক্রি হয় এবং পাইকারি ঢাকা এবং অন্যান্য মার্কেটে নিয়ে গিয়ে এই কুলকে 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি করে। এই কুল সাধারণত খেতে খুবই সুস্বাদু। কুলটা সকালে নাস্তার টেবিলেও খাওয়া যাবে এবং 2-4টা কুল খেলেই পেট ভরে যাবে এই কুল খেয়ে। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের এই প্রতিষ্ঠানের নাম মডার্ন হর্টিকালচার সেন্টার। আপনারা কতগুলো জমিতে এই থাইকুল চাষ করেছেন? আমরা এখানে প্রায় 13 বিঘা জমিতে থাইকুলের চাষ করেছি। এখানে মোট জমি আছে আমাদের 25 বিঘা। অর্ধেকটা পেয়ারা চারা দেওয়া আছে এখানে, থাই পেয়ারা। এটা খুব সুন্দর ফল, 750 গ্রাম পর্যন্ত ওজন আসে। একটা পেয়ারা 750 গ্রাম ওজন। কোথায় আপনাদের পেয়ারা? এই পেয়ারা বাগান আমাদের সামনে দিয়ে আছে। আপনি কতদিন এই প্রতিষ্ঠানের সাথে এই জড়িত? প্রতিষ্ঠানে আমি গত 4 বছর থেকে জড়িত রয়েছি এবং সার্বিক দেখাশোনা আমি করি। আমার মালিক উনি চাকরি করেন। আমরা এই বিভিন্ন লোকজন নিয়ে আমি দেখাশোনা করি, সার্বিক তত্ত্বাবধানে আমি রয়েছি। কৃষিকর্ম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের সুখ্যাতি রয়েছে। বনজ সম্পদ বাঁশ এই প্রাকৃতিক সৌন্দর্যে এক বিশেষ মাত্রা যোগ করেছে। আর এই বাঁশের তৈরি সামগ্রী নিয়ে সিলেটে রয়েছে গৌরবোজ্জ্বল এক ইতিহাস। বিপুল সংখ্যক মানুষ এই শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করে এই কাজে নিয়োজিত আছেন। উন্নত মানের এই কুটির শিল্প সামগ্রী বিদেশে রপ্তানির ফলে উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। সিলেটের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে পাহাড়। এই সব পাহাড়ে বাস করে বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী। তাদের মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া। তারা আজীবন যুদ্ধ করে আসছে প্রকৃতির সাথে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল পান, সুপারি, লেবু এবং গোলমরিচ। সিলেট জেলার উত্তর পূর্ব সীমানা সংলগ্ন এলাকায় বাস করে খাসিয়া। তারা বেশি সংখ্যক বাস করত জাফলং, তামাবিল এবং জন্তিয়াপুরে। অষ্টাদশ ও 19 শতাব্দীতে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছে অসাধারণ যোগসূত্র। আমরা দেখতে পাচ্ছি আলিয়াছড়া, খাসিয়াপুঞ্জি। বড়রা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের ছেলে মেয়েরা প্রায় সকলেই পড়ালেখা এবং খেলাধুলা করে। 125টি পরিবার নিয়ে খাসিয়াপুঞ্জি। এই খাসিয়াপুঞ্জি বাংলার সৌন্দর্যকে যেন আরও সৌন্দর্য করেছে। সুধী দর্শক, ক্যামেলিয়া সাইনেন্সিস গাছের কচি পাতা এবং পাতার কুড়ি থেকে তৈরি হয় জনপ্রিয় পানীয় চা। এই চা চাষাবাদ এবং এর ব্যবহারের ইতিহাস আজও অস্পষ্ট। 1855 সালে সিলেটের চান্দখানি পাহাড়ে ওয়ারিশ নামে এক ব্যক্তি দেশীয় চা গাছ আবিষ্কার করেন। বাংলাদেশে 1840 সালে পরীক্ষামূলকভাবে চট্টগ্রামে চা চাষ শুরু হয়। সিলেট জেলার মালনীছড়ায় 1857 সালে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা বাগান স্থাপন করা হয়। চা উৎপাদন হয় 6টি জেলায়। এগুলি হচ্ছে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও রাঙামাটি। বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা 156টি। তার মধ্যে 132টি চা বাগান বৃহত্তর সিলেট জেলায়। দেশের উৎপাদিত চায়ের প্রায় 63% উৎপাদিত হয় মৌলভীবাজারে।
চা শিল্পের অধিকাংশ শ্রমিক বাহিনী গঠিত হয়েছে অন্য স্থান থেকে আগত জনগোষ্ঠী দ্বারা। এই সকল শ্রমিক ভারতের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার এবং উড়িষ্যা থেকে এসে এখানে বসবাস শুরু করে। পুরুষ শ্রমিকেরা বাগান পরিচর্যা করার মতো কঠিন কাজে নিয়োজিত থাকে, আর মহিলারা চা পাতা আহরণের মতো সূক্ষ্ম কাজ করে থাকে। কৃষিকর্ম 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 কৃষিকর্ম। আমার নাম মঞ্জুর আলম। গ্রাম হচ্ছে বেতুয়ারকুল, থানা চকরিয়া, জেলা কক্সবাজার। 20 বিঘা জমিন চাষ করছি আমি। ভালো ফসল হয়েছে। গত বছরও আমরা ওই টমেটো, মরিচ, কফি ওই ধরনের সবজি চাষ করছি। জাতের নাম হচ্ছে সুরক্ষা জেসিকা। গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন বিষয়ে কথা বলছেন কৃষি অফিসার আব্দুল সাত্তার মোল্লা। আমি আব্দুল সাত্তার মোল্লা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ, ঢাকা। আপনাদের সাথে আজকে গ্রীষ্মকালীন টমেটো চাষ সম্পর্কে আলাপ করব। আপনারা তো সবাই জানেন টমেটো সাধারণত শীতকালে জন্মায়, কিন্তু এখন দেশের চাহিদা মেটাবার জন্য কৃষি বিজ্ঞানীগণ গ্রীষ্মকালেও কিভাবে টমেটো উৎপাদন করা যায় সে প্রক্রিয়া বা কলাকৌশল আবিষ্কার করে ফেলেছে। তিনটা জাত আবিষ্কার করেছে, যেমন বাড়ি 3, বাড়ি 4 আর বাড়ি 6। এটা কিন্তু চৈতি নামে পরিচিত। এটা শীতকাল গ্রীষ্মকাল দুই কালই জন্মানো যায়। এই গ্রীষ্মকালীন টমেটো জন্মাতে সবাই আস্থা পায় না। এলাকার প্রগতিশীল চাষি নাজিমউদ্দিন সাহেব এভাবে এগিয়ে এসেছে একটা প্রদর্শনী স্থাপন করার জন্য তার বাড়ির আঙ্গিনায়। এই প্রদর্শনীতে এলাকার প্রগতিশীল কৃষক নাজিমউদ্দিন সাহেব এ ব্যাপারে